বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব চাহিদা এবং যোগান স্থিতিস্থাপকতা অধ্যায়ের সমপ্রবৃত্তাকার চাহিদা রেখা এবং এর ইলাস্টিসিটি অফ প্রাইস নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা একটা সমপ্রবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করব এবং পাশাপাশি এই চাহিদা রেখার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি যে আজকে হচ্ছে লেকচার নাম্বার 07, কিন্তু মনে রাখবে প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের লেকচার প্রায় শেষ। আমি পুরাতন লেকচার যেগুলো মোবাইল ক্যামেরায় ছিল এগুলো চেঞ্জ করে ক্যানন ক্যামেরায় কি করছি আমি দিচ্ছি, যাতে মান অর্থাৎ কোয়ালিটি যাতে একটু কি হয়, ভালো হয়। তা আজকের আমাদের আলোচনার যে কি বিষয়বস্তু তা আমি তো উল্লেখ করেছি যে সমপ্রবৃত্তাকার চাহিদা রেখা আমরা অঙ্কন করব। এর আগে আমাদেরকে যে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা ডিমান্ড কার্ভ, না প্রথমে আমাকে সমপ্রবৃত্তাকার রেখাটা বুঝতে হবে। রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা, সমপ্রবৃত্তাকার রেখা কি এটা আমাকে বুঝতে হবে। তোমরা জানো আমরা যখন একটা রেখা অঙ্কন করি তখন ভূমি অক্ষে একটা চলক ধরি, সাধারণত স্বাধীন চলক, আর লম্ব অক্ষে আমরা একটা চলক ধরি, অধীন চলক। এরপরে এক্স আর ওয়াই এর বিভিন্ন বিন্দুগুলো আমরা প্লট করি। প্লট করে মনে করো এই ধরনের একটা চাঁদের মতো বাঁকা একটা রেখা পেলাম। এই রেখাটা সমপ্রবৃত্তাকার হতে পারে, আবার নাও হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে। এই রেখাটা কখন সমপ্রবৃত্তাকার হবে একটু জেনে রাখো। এই জন্য জেনে রাখতে হবে যে আমাদের ইলাস্ট্রিসিটিতে সমপ্রবৃত্তাকার রেখার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। এই জন্য যদি সমপ্রবৃত্তাকার রেখা এইটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সহজ হবে। এই যে এই দেখো একটা বিন্দু, এই বিন্দু থেকে আমি এই যদি টানি, এইটা হচ্ছে এই বিন্দুর ভূমি দূরত্ব হচ্ছে এতটুকু OX1, আর লম্ব দূরত্ব হচ্ছে U1X1। আচ্ছা এইটাকে আবার এইভাবে টানি, তাহলে U1X1 যে কথা, OY1 একই কথা। অর্থাৎ যে সমপ্রবৃত্তাকার রেখার যে কোনো বিন্দুর ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব এই দুইটা গুণ দিলাম, OX1 ইন্টু OY1। সমপ্রবৃত্তাকার রেখার কোনো বিন্দুর ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব আমরা গুণ দিব, মানে OX1 আর OY1 গুণ দেব। এটা গুণ দিলে আমরা একটা আয়তক্ষেত্র পাচ্ছি OX1 E1 Y1। কারণ ভূমি আর লম্ব যদি গুণ দেই, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ দেই, ক্ষেত্রফল OX1 E1 Y1, এই ধরনের একটা আয়তক্ষেত্র আমরা পাচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল OX1 E1 Y1। এখন আসো আরেকটা বিন্দু আমি কল্পনা করলাম, এই বিন্দুটা হচ্ছে E2 বিন্দু। এই E2 বিন্দুতে ভূমি দূরত্ব কত? ঠিক লম্বকে সমান্তরাল রেখা টানো, ভূমি অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা বের করো। OX2 হচ্ছে ভূমি দূরত্ব, লম্ব দূরত্ব E2X2 যে কথা, OY2 কি একই কথা। আমি কি বলেছি
যে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব গুণ দিতে হবে। E2 বিন্দুতে OX2 হচ্ছে ভূমি দূরত্ব, আর লম্ব দূরত্ব হচ্ছে OY2। আমি কি করলাম, গুণ দিলাম। তো তোমরা ভালো করেই জানো যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল OX2 E2 Y2 পাওয়া যায়। লাল কালি দিয়ে দেখালাম। তাহলে দেখো, একটা ক্ষেত্রফল এসেছে E1 বিন্দুতে OX1 E1 Y1, OX1 E1 Y1। আরেকটা ক্ষেত্রফল এসেছে E2 বিন্দুতে OX2 E2 Y2, OX2 E2 Y2। এই দুইটা ক্ষেত্রফল পরস্পর কি সমান। এই দুইটা ক্ষেত্রফল পরস্পর যদি বলেছি যদি সমান হয়, তাহলে এই রেখাটাকে সমপরাবৃত্তাকার রেখা বলে। এই রেখাটাকে সমপরাবৃত্তাকার রেখা বলে। তাহলে সমপরাবৃত্তাকার রেখাটা কি? সমপরাবৃত্তাকার রেখা হচ্ছে যে রেখার বিভিন্ন বিন্দু হতে আমরা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি, তাহলে তার ক্ষেত্রফল যদি পরস্পর সমান হয়, তাহলে সেটা হচ্ছে সমপরাবৃত্তাকার রেখা, যেটা আমরা দেখিয়েছি। আর এই ক্ষেত্রফল যদি সমান না হয়, মানে নট ইকুয়াল টু যদি হয়, তাহলে এই রেখাকে সমপরাবৃত্তাকার রেখা বলা যাবে না। এইটা যদি সমপরাবৃত্তাকার রেখা হয়, সমীকরণটা হবে y equal to ax ইনভার্স বা a by x। y equal to ax ইনভার্স হবে, অথবা a by কি হবে, a by x হবে। ঠিক আছে, যদি এটা যদি কি হয়, সমপরাবৃত্তাকার যদি কি হয়, রেখা হয়, তাহলে এইভাবে সমীকরণটা হবে। এখন আসো, আমরা যদি লম্বক্ষে যদি লম্বক্ষে কি ধরলাম, প্রাইস ধরলাম, আর ভূমিয়ক্ষে আমরা চাহিদার পরিমাণ ধরলাম, তাহলে এইটা হয়ে যাবে OQ1, এইটা হয়ে যাবে OQ2, এইটা হয়ে যাবে OP1, এটা হয়ে যাবে OP2। তখন এই রেখাটা হবে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। তাহলে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা কাকে বলে? যে চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দু হতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান হয়, নামটা একটু চেঞ্জ হবে, x1 এর জায়গায় q1 হবে, তাকে সমপরাবৃত্তাকার চাহিদা রেখা বলে। এক্ষেত্রে আমি এর আগে বারবার বলেছি যে চাহিদা রেখা অঙ্কনের সময় আমরা মাইক্রোইকোনমিক্সে স্বাধীন চলকটা ভূমিয়ক্ষে না লিখে আমরা লম্বক্ষে লিখি। ঠিক আছে, আর অধীন চলকটা লম্বক্ষে লেখার কথা ছিল, ভূমিয়ক্ষে লিখে ফেলি। যাক, এক্ষেত্রে আমার সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সমীকরণ হচ্ছে এ পি ইনভার্স, স্বাধীন চলকের উপর ইনভার্সটা হবে এ পি ইনভার্স, অথবা এ বাই পি হচ্ছে আমার হচ্ছে কি আমার সমপরাবৃত্তাকার চাহিদা রেখা, সমপরাবৃত্তাকার চাহিদা রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সমীকরণ হচ্ছে এ পি ইনভার্স বা এ বাই পি। এর জায়গায় তুমি 10 যদি লেখো 10 এ পি ইনভার্স, 5 লিখলে 5 এ পি ইনভার্স। এই ধরনের সমীকরণ হতে তুমি প্লট করে, মানে পি আর কিউ এর মান বের করে যে কোনো চাহিদা রেখা অঙ্কন করো, এটি সমপরাবৃত্তাকার হতে বাধ্য। এখন আমার কাজ হচ্ছে একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা আমি অঙ্কন করব। ভালো কথা, আমি যদি একটি সমপরাবৃত্তাকার
চাহিদা রেখা যদি আমি অঙ্কন করতে চাই, আমি আবারও বলছি, আমি যদি একটি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা যদি অঙ্কন করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সমীকরণ লিখতে হবে। আমি প্রথমে কি করলাম? একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখার সমীকরণ QD = AP ইনভার্স লিখলাম, সমান AP ইনভার্স আমি লিখলাম। লেখার পর আমাকে কি করতে হবে? এর একটা মান কল্পনা করতে হবে। কার মান? এর সমান tan P ইনভার্স সমান 10/P। এ সমান 10 ধরে। এ সমান কত ধরে? 10 ধরে। তো লক্ষ্য করো, আমি একটা চাহিদার সমীকরণ লিখেছি সমপরাবৃত্তাকার AP ইনভার্স। এর জায়গায় 10 ধরেছি। তোমার যদি 10 ধরতে ভালো না লাগে 5 ধরো, 20 ধরো, এটা তোমার ব্যাপার। এরপরে আমি কি করেছি? আমি যেহেতু মান বার করব, এই জন্য পিটাকে হর থেকে লবে নিয়ে আসলাম, পাওয়ার -1টা +1 হয়ে যাবে। +1 লেখার কোনো প্রয়োজন নেই। এরপর আমার কাজ হচ্ছে একটা তালিকা তৈরি করা। আমার কাজ কি? একটা তালিকা তৈরি করা। এই তালিকাতে আমি প্রথমে দাম লিখলাম আর নিচে আমি চাহিদার পরিমাণ লিখলাম। প্রথমে আমি দাম লিখলাম, নিচে চাহিদার পরিমাণ। মনে করো দাম 1 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ কত হবে? 1 বসাও। 10কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? 10। মানে চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। প্লিজ, চাহিদা 10 টাকা না, দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ হবে 10 একক। এখন যদি তুমি উল্লেখ করে দাও এককটা হচ্ছে কেজিতে, 10 কেজি। এককটা যদি টনে বলো 10 টন। এককটা যদি পাউন্ডে বলো 10 পাউন্ড। ঠিক আছে? এখন আসো, আমি যে দামের জায়গায় 2 টাকা বসালাম, তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে 5। এরপরে আসো, আমি দামের জায়গায় 4 বসালাম। 10কে 4 দ্বারা ভাগ করলে 2.5। যদি হিসাবে যদি দুর্বল হয়ে থাকো তাহলে দয়া করে ক্যালকুলেটারে 10কে 4 দ্বারা ভাগ করবা, 2.5 পাবা চাহিদার পরিমাণ। তাহলে এইভাবে আমি একটা তালিকা তৈরি করলাম। আমি এখানে 3টা বিন্দু নিয়েছি। এই 3টা বিন্দু নিয়েছি, 10, 1, 5, 2, 2.5, 4। এখন আমি একটা চাহিদা রেখা অঙ্কন করব। এই চাহিদা রেখা অঙ্কন করার জন্য আমি কি করলাম? এই দেখো, আমি ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ধরেছি। আমি ভূমি অক্ষে ধরেছি চাহিদার পরিমাণ, আর লম্ব অক্ষে ধরেছি কি? আমি দাম ধরেছি। এখন আসো, দাম কত? 1, 2, 4। এই দেখো, আমি দামটা কেটে নিলাম। 1, 2, 3, 4, মোটামুটি সমান করে আমি কেটে নিয়েছি। এইটার জন্য ছক কাগজের কোনো প্রয়োজন নাই। মাইক্রো ইকোনমিক্সে যখন চিত্র আঁকবো, এটা সাদা কাগজে এইভাবে কলম দিয়েও যদি আঁকো কোনো অসুবিধা নেই। তবে গণিতে যদি তোমাকে সমপরাবৃত্তাকার রেখা অঙ্কন করতে বলে বা সমীকরণ দিয়ে দে, তাহলে ছক কাগজে পেন্সিল দিয়ে আঁকতে হবে, কথাটা যাতে মনে থাকে। এখন আসো, চাহিদাটা কত? লোয়েস্ট 2.5, হাইয়েস্ট কত? 10। তাহলে আমি এক কাজ করি, যে এখানে 1, 2, পারবো কি না? না, পারবো না। হ্যাঁ, এক কাজ করি, এই 2, এই 4, 6, 8, 10, 12 পর্যন্ত আঁকতে পারো, কোনো অসুবিধা নাই। এই ভূমি অক্ষে ধরলাম। এখন দেখো তো,
দাম 1, চাহিদার পরিমাণ 10, দাম 1, এবার ডট ডট দিবে চাহিদার পরিমাণ 10। এই যে একটা বিন্দু আমরা কি করলাম, সিলেক্ট করলাম, এই বিন্দুর নাম দিলাম E3। এবং প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা ভালো করে মনে রাখবে, যখন স্থানাঙ্কটা, এখানে স্থানাঙ্ক বলে প্লট করব, তখন ভূমি অক্ষটা আগে লিখতে হয় 10, এরপরে লম্ব অক্ষটা লিখতে হয় 1। কারণ এইটা দেখলে আমরা বুঝবো 10 হচ্ছে ভূমি দূরত্ব মানে চাহিদার পরিমাণ, 1 হচ্ছে লম্ব দূরত্ব মানে কি দাম। এরপরে 2 হলে 5, দাম 2, চাহিদার পরিমাণ 5। এই দেখো 2 আর 5টা কোথাও হবে, 4 আর 6 এর মাঝখানে। 4 আর 6 এর মাঝখানে 5। এই বিন্দুর নাম দিলাম E2, ভূমি দূরত্ব 5, লম্ব দূরত্ব 2। প্রথমে ভূমি, এরপরে লম্ব। এটা মনে রাখবেন, যখনই আমরা কোনো চিত্র আঁকবো তখন এই বিন্দুতে যখন স্থানাঙ্ক দেব, আগে ভূমি দূরত্ব পরে লম্ব দূরত্ব লিখতে হবে। এরপরে আসো, দাম 4 হলে চাহিদা 2.5, এই 4, 2.5, এই হচ্ছে 3 এখানে, তাহলে 2.5টা হবে এটার মাঝখানে এখানে হবে, এখান থেকে একটু উপরে উঠে যাচ্ছে, এই যে বিন্দুটা, বুঝতে পেরেছ? কারণ 2 আর 4 এর মাঝখানে 3, আর 2.5 2 আর 3 এর মাঝখান, অনুমান করে কিছু অনুমান তো করতেই হবে। এটা E1 বিন্দু, ভূমি দূরত্ব হচ্ছে কত, 2.5, লম্ব দূরত্ব 4, 2.5 আর 4, বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই বিন্দুগুলো একটু বাঁকা করে, আমরা তো জানি স্বপরাবৃত্তাকার রেখাটা চাঁদের মতো, অথবা চাঁদের মতো আমরা বাঁকা করে একটা রেখা আমরা এঁকে ফেলবো। এইভাবে একটা রেখা আঁকবে। এই যে আমার একটু তেরা বেড়া হয়ে গেছে, তোরা সুন্দর করে কলম দিয়ে কি করবে, টান দিবে, মসৃণ একটা রেখা যাতে হয়, কোনো তেরা বেড়া যাতে না হয়। এটাই হচ্ছে আমাদের QD = tan P ইনভার্স, মানে আমাদের স্বপরাবৃত্তাকার চাহিদা রেখা। তাহলে আমরা একটা স্বপরাবৃত্তাকার কি করেছি, চাহিদা রেখা কি করেছি, অঙ্কন করেছি। আমার প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাতে, একটি স্বপরাবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করো, আমি অঙ্কন করলাম। সে যদি কোনো সমীকরণ দিয়ে দেয় প্রশ্নে, তাহলে তার সমীকরণ হতে আমাকে আঁকতে হবে। এখানে দাম 1 টাকা না 2 টাকা না 4 টাকা ধরবো, সেটা আমার ব্যাপার। তা আমি এমনভাবে ধরবো যাতে আমার যাতে সুবিধা হয়। কারণ আমি এখানে 1 2 ধরলাম আর এখানে ধরলাম 10, তাহলে আমার দেখো এখানে 10 পর্যন্ত দাগ কাটতে হবে, আমার চিত্র আঁকতে অসুবিধা হবে, বুদ্ধির পরিচয় দিতে হবে, ঠিক আছে? আবার অনেক সময় ম্যাথমেটিক্সে দেখবে একটা রেঞ্জ দিয়ে দে, দামের রেঞ্জ যদি দিয়ে দে, ধরো P greater than or equal to 1, smaller than or equal to 3, মানে P-র মান 1 থেকে 3 পর্যন্ত, তাহলে কিন্তু 4 ধরা যাবে না, 1 থেকে 2 তারপর 3 লিখতে হবে, ঠিক আছে? 3 লিখলে কত হবে, 3.33 হবে। ওকে জি, আমি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা অঙ্কন করে ফেলেছি। এখন আসো, আমি এই চাহিদা রেখার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা বের করব, যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা বের করব। এখন আমি তোমাদেরকে একটু যদি বলি স্থিতিস্থাপকতার সূত্রটা কি, তোমরা জানো চাহিদা ইট ইজ ফাংশন অফ প্রাইস, চাহিদাটা দামের উপর নির্ভরশীল। দাম হচ্ছে স্বাধীন চলক, চাহিদাটা হচ্ছে অধীন চলক। তা আমি ইলাস্টিসিটি অফ প্রাইসের অর্থাৎ যে কোনো স্থিতিস্থাপকতা নির্ণয়ের একটা সূত্র দিয়েছি, এই জন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। সেখানে যে কোনো ইলাস্টিসিটি বের করার জন্য একটা কমন সূত্র দিয়েছি, এটা মনে থাকতে সব কিছু পারবেন। আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে হলে আপনাকে প্লে লিস্টে যেতে হবে। যখন এই ভিডিওটা
শেষের দিকে যাবে। এবং যারা অনলাইনে দেখবেন, ডাউনলোড করে যারা দেখবেন না, সরাসরি ইউটিউব থেকে অনলাইনে যারা দেখবেন, তারা দেখবেন আমার আলোচনা শেষ হওয়ার সাথে সাথে এখানে 4টা বক্স চলে আসবে। এই 4টা বক্সের প্রথম বক্সে ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব মানে কি, আবার যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর বাকি 3টা বক্স হচ্ছে প্লেলিস্ট। যেমন আমি তোমাদেরকে গণিতের প্লেলিস্ট দেব, এটা ক্লিক করলে গণিতের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবেন। পরিসংখ্যানের প্লেলিস্ট দেব, ক্লিক করলে সমস্ত ক্লাস পাবেন। মাইক্রোর প্লেলিস্ট দেব, যেহেতু 3টার বেশি দেওয়া যাচ্ছে না এই জন্য ম্যাক্রো দিতে পারতেছি না। এখানে দেখবেন ভিডিওর শেষের দিকে উপরে একটা কার্ড আসবে। হ্যাঁ, ধরো মনে করো 30 মিনিটে একটা কার্ড কি করব দেব। যদি 30 মিনিটের উপরে ভিডিও হয় তাহলে 30 মিনিটে একটা কি করব আমি কার্ড দেব। ওই কার্ডে ক্লিক করলে, মানে এখানে ক্লিক করে লেখা থাকবে, এখানে ক্লিক করে ওইটা যখন ক্লিক করবা তুমি বা টাচ করবা, তাহলে দেখবা যে আমার সমস্ত ভিডিওগুলো কিভাবে পাওয়া যেতে পারে, প্লেলিস্টে কিভাবে যাওয়া যেতে পারে সেটা সম্পর্কে কি আছে বলা আছে। আসো, আমি বলেছিলাম ইলাস্টিসিটি নির্ণয়ের সূত্র হচ্ছে ডি লিখবা, তারপরে অধীন চলক লিখতে হবে, অধীন চলককে কিউডি, এরপর ডি লেখে কি লিখতে হবে, স্বাধীন চলক, স্বাধীন চলক হচ্ছে কে পি মানে দাম। ওকে, এরপর ইনটু ইলাস্টিসিটিতে স্থিতিস্থাপকতাতে 2টা পার্ট, একটা পার্টে অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হয়। আর দ্বিতীয় পার্টটা কি, দ্বিতীয় পার্টে উপরে লিখতে হবে স্বাধীন চলক, উপরে লিখতে হবে স্বাধীন চলক মানে পি, আর নিচে লিখতে হবে অধীন চলক মানে কিউডি। অর্থাৎ দ্বিতীয় পার্টটা হচ্ছে স্বাধীন চলক আর অধীন চলকের অনুপাত, আবার এখানে হচ্ছে দাম এবং চাহিদার অনুপাত। আমি অনেকবার বলেছি। তাহলে ইলাস্টিসিটিতে আমার 2টা পার্ট আছে, একটা হচ্ছে অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করা, আর একটা হচ্ছে দাম আর চাহিদার অনুপাত। তাহলে আমি সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা কোন বিন্দুর স্থিতিস্থাপকতা যদি কি করতে চাই, বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার চাহিদাকে দামের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। এই জন্য আমি প্রথমে লিখবো চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল টু এ পি ইনভার্স। না, আমার তো 10 পি ইনভার্স, ঠিক আছে। তাহলে আমি এখন সোজা লিখবো কত, কিউডি ইকুয়াল টু 10 পি ইনভার্স চাহিদা অপেক্ষক, ঠিক আছে। আমি তো এর জায়গায় 10 ধরেছি, হ্যাঁ 10 পি ইনভার্স। এখন আমি এটাকে পি সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে সুতরাং এই চাহিদাকে আমি পি সাপেক্ষে অন্তর্কলন করলাম। এখন আসেন, এই যে অন্তর্কলন করব, তোমরা ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স যাই পড়তে চাও না কেন, গণিত তোমাদের কাজে লাগবে। এই জন্য তোমাদেরকে গণিতে দক্ষ হতে হবে। আর বিশেষ করে গণিতে সমীকরণ সমাধান এবং অন্তর্কলন যদি শিখে ফেলো, তাহলে অনেক কিছু হাতের মুঠোয় চলে আসবে। সব ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, দয়া করে দেখে নেবে, প্লেলিস্টে গেলে পাবে। পি সাপেক্ষে যদি অন্তর্কলন করি, -1টা আগে আসবে, -1টা 10-এর সাথে গুণ হয়ে -10 হবে, -1টা 10-এর সাথে গুণ হয়ে -10 হবে। পি টু দি পাওয়ার n-1, n-1 পাওয়ারের সূত্র, n এর জায়গায় কত আছে -1 আর এই যে -1, তাহলে কত হলো -2। এই তো পেয়ে গেলাম। এখন আমি লিখব, এখন আমি লিখব ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু ডিকিউডি বাই ডিপি ইন্টু পি বাই কিউ। এখন আমি মূল সূত্রটা লিখব, অর্থাৎ সূত্র লেখার আগে আমি এইটার মান কি করেছি, বের করেছি, ডট ডট 1। এখন দেখো তো ইলাস্টিসিটি অফ প্রাইস, এটার মান কত পেয়েছি, 10 পি টু দি পাওয়ার -2, 10 পি টু দি পাওয়ার -2। এরপরে পির মানটা বসিয়ে দিলাম, আর কিউডি এর মানটা 10 পি ইনভার্স। কার মান, কিউডি এর মান, কিউডি এর মানটা হচ্ছে 10 পি ইনভার্স। প্রিয় শিক্ষার্থীরা, এই অন্তর্কলনের ফলাফলটা বসিয়ে দিলাম,
অন্তর্কলনের ফলাফলটা বসিয়ে দিলাম, আর তো পি যা আছে তাই লিখলাম, আর কিউডির জায়গায় 10 পি ইনভার্স বসিয়ে দিলাম। এই যে একটা অঙ্ক দিলাম ইলাস্টিসিটি বের করছি, এই পদ্ধতিতে এই ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে তুমি যে কোনো স্থিতিস্থাপকতার মান বের করতে পারবে, যে কোনো স্থিতিস্থাপকতার মান তুমি বের করতে পারবে, তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। ইলাস্টিসিটি অফ প্রাইস। এখন একটা জিনিস দেখো, একটা ভুল করেছি। ভুলটা কি করেছি জানো? একটা মাইনাস হওয়ার কথা ছিল, মাইনাস দেই নেই। এখানে কি মাইনাস ছিল না? এই যে মাইনাস দিতে হবে, ঠিক আছে? জি। এখন আসো, এই 10 আর 10 কাটাকাটি ভালো করে লক্ষ্য করো। এই 10 আর 10 কাটাকাটি, এটা লবে এটা হরে ইনটু, ঠিক আছে? কাটাকাটি হয়ে গেল। এরপরে দেখো আমি ইলাস্টিসিটি প্রাইস এই মাইনাসটা লিখলাম, এরপর পি টু দি পাওয়ার -2 লিখছি, পি টু দি পাওয়ার -2 লিখছি। এই পি এর পাওয়ারটা 1, একই লাইনে থাকলে পাওয়ার যোগ হবে +1, আর যদি হরে থাকে পাওয়ার বিয়োগ হবে। -1 বিয়োগ হলে কত হবে? +1। যেমন আমি তোমাদেরকে বলছি a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার h না দিয়ে অন্য একটা প্রতীক দেই, a টু দি পাওয়ার t। হ্যাঁ, সবগুলোর বেস a a a। তাহলে আমাদের সূত্র কি? a টু দি পাওয়ার m, এই nটা যোগ হবে n, tটা বিয়োগ হবে -t। অর্থাৎ একই লাইনে মানে লবে লবে যদি থাকে পাওয়ার যোগ হবে, হরে দুইটাই যদি হরে থাকে পাওয়ার যোগ হবে, কিন্তু একটা লবে একটা হরে থাকলে পাওয়ার বিয়োগ হবে। এই যে দুইটাই লবে আছে, m আর n যোগ হয়েছে, এটা হরে আছে পাওয়ার টি বিয়োগ হয়েছে। এটা লবে আছে, -2 সাথে 1 কি হয়েছে? যোগ হয়েছে। এইটা হরে আছে, এই জন্য -1টা বিয়োগ হবে, হরের পাওয়ারটা বিয়োগ হয়। তো -1টা যখন বিয়োগ হবে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে? জি। এরপরে দেখো ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু -2 +1 কত হবে? -p টু দি পাওয়ার 0। এবং যে কোনো প্রতীকের পাওয়ার যদি 0 হয়, রেজাল্ট 1 হয়। যে কোনো প্রতীকের পাওয়ার যদি 0 হয়, রেজাল্ট 1 হয়। যেমন আমি একটা বিষয় দেখাই, a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার m, এটা কত? a টু দি পাওয়ার m, এই তো, এই যে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m। আমরা জানি বেস ঠিক আছে, উপরের পাওয়ার হতে নিচের পাওয়ার বিয়োগ যাবে, দুইটাই m, 0 হয়ে গেল। আবার দেখো তুমি a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, কাটাকাটি গিয়ে কত হলো? 1 হলো। আবার এইটার মান কত? 1। আবার এইটা কত? a টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0 সমান কত? 1। a টু দি পাওয়ার 0 সমান 1। একইভাবে e টু দি পাওয়ার 0 সমান 1, x টু দি পাওয়ার 0 সমান 1, p টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু -1। ইচ্ছে করলে তুমি আরেকটা লাইন লিখতে, মোড নিয়ে, মোড ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1। অনেক সময় আমাদের স্থিতিস্থাপকতার মানে ঋণাত্মক মান আসে, ঋণাত্মক মান আসে, ঠিক আছে? ঋণাত্মক মানটা চলে আসে। আমরা এই ঋণাত্মক মানটাকে অ্যাভয়েড করার জন্য আমরা মোড নিয়ে কি করি? এই মাইনাস মানটাকে সরিয়ে ফেলি। মানে মোড মানে কি? পরম মান, অ্যাবসলিউট মান, চিহ্নমুক্ত মান কত? 1। তবে নর্মাল ইলাস্টিসিটি বের করার ক্ষেত্রে মোড না নিলেও চলবে। কেউ যদি -1 লেখে কোনো অসুবিধা নাই, আর কেউ যদি পরম মান নিয়ে 1 লেখে কোনো অসুবিধা নাই। অনেকে বিভ্রান্তিতে পড়ো, দেখো স্যার এক জায়গাতে +1 বলে আর এক জায়গাতে -1 বলে, দুটো ভিন্ন, কোনটা হবে? দুটাই কারেক্ট। উনি মোড নিয়ে ধনাত্মক বের করেছেন, আরেকজন মোড নেন নাই। তবে অধিকাংশ ক্ষেত্রে আমি মোড না নেওয়ার পক্ষপাতী, আমি নেই না। কারণ অরিজিনাল চিহ্ন থাকলে দ্রব্যের প্রকৃতি চিহ্নিত করা যায়, পরবর্তীতে জানতে পারবে। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিই। এখানে মোড নিয়ে 1 দেখালাম, অতএব প্রমাণিত হলো
সমপরাবৃত্তাকার চাহিদা রেখার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। অতএব প্রমাণিত হলো সমপরাবৃত্তাকার চাহিদা রেখার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করব, দেখি তোমাদের আইকিউটা কিরকম। মনে করো এদিকে চাহিদার পরিমাণ ধরেছি, এদিকে দাম ধরেছি, আর এটা হচ্ছে একটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা এপি ইনভার্স। ঠিক আছে, এ দিলাম, এর মান 10 হোক আর 5 হোক, যাই হোক না কেন, এবং এই সমপরাবৃত্তাকার চাহিদা রেখার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা 1-এর সমান। এই বিন্দুতে স্থিতিস্থাপকতা 1-এর সমান, এখানেও 1-এর সমান, এখানেও 1-এর সমান। আপনারা মনে রাখবেন সরল আকৃতির চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়। এর আগে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে ভূমি অক্ষের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতা 0 হয়, এরপরে স্থিতিস্থাপকতার মান আস্তে আস্তে বাড়তে থাকে, মধ্যবিন্দুতে কিন্তু 1-এর সমান হয়, মধ্যবিন্দুর উপরে আরও বাড়তে থাকে, লম্বকের ছেদবিন্দুতে মান ইনফিনিটি হয়। কিন্তু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতার মান 1-এর সমান হয়, আজকে প্রমাণ করেছি। তো এইটা যদি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হয়, তাহলে এটার যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এটা হচ্ছে একটা নর্মাল চাহিদা রেখা QD1, নর্মাল চাহিদা রেখা, মানে এটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখা নয়। এইটার স্থিতিস্থাপকতার মানটা কত হবে একটু চিন্তা করে বলো, একটু চিন্তা করে বলো। ভিডিওটা একটু স্টপ করে দাও, চিন্তা করে বলো, তারপর দেখো আবার উত্তরের সাথে মিলছে কিনা। ওকে, এখন আমি আরেকটু হিন্টস দিচ্ছি যারা পারছো না। আমরা জানি দুটো চাহিদা রেখার মধ্যে যেটি তুলনামূলকভাবে ফ্ল্যাটার সেটির স্থিতিস্থাপকতার মান বেশি। আমরা জানি দুটো চাহিদা রেখার মধ্যে যেটি তুলনামূলকভাবে ফ্ল্যাটার সেটার স্থিতিস্থাপকতার মান বেশি। এখন উত্তরটা বার করো। হ্যাঁ, এখন আমি উত্তর দিচ্ছি। দেখো, এটা সমপরাবৃত্তাকার চাহিদা রেখার এর প্রত্যেকটা বিন্দুতে ইলাস্টিসিটি ইকুয়াল টু 1। এই রেড কালারের চাহিদা রেখাটা হচ্ছে ফ্ল্যাটার, রেড কালারের চাহিদা রেখাটা হচ্ছে তুলনামূলকভাবে ফ্ল্যাটার সমপরাবৃত্তাকার হতে। অতএব এটার ইলাস্টিসিটির মান সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে বেশি হবে। আমরা জানি যে চাহিদা রেখা তুলনামূলকভাবে ফ্ল্যাটার হয়, তার ইলাস্টিসিটির মানটা অন্য চাহিদা রেখা হতে কি হয়, বেশি হয়। অতএব সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে ইলাস্টিসিটি যদি 1 হয়, তাহলে এই রেড কালারের চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে ইলাস্টিসিটির মান গ্রেটার দেন 1 হবে। অর্থাৎ এইটার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতার মান গ্রেটার দেন 1 হবে। এখন 1.5 হবে না 1.7 হবে না 1.2 হবে আমি এটা বলতে পারবো না। আমি এতটুকু বলতে পারবো এটা 1-এর বেশি, যেহেতু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার স্থিতিস্থাপকতা 1-এর বেশি, যেহেতু এটা ফ্ল্যাটার, এটার মান 1-এর চেয়ে বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা চাহিদা রেখা অঙ্কন করছি। এই দেখো, সবুজ কালারের আরেকটা চাহিদা রেখা অঙ্কন করছি। এটা QD2 চাহিদা রেখা। আমি জানতে চাচ্ছি এই QD2 চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান কত। উত্তর একেবারেই সহজ, এটার ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে স্মলার দেন 1, 1-এর চেয়ে কম। আমি কিভাবে বললাম 1-এর চেয়ে কম? আমি কিভাবে বললাম 1-এর চেয়ে কম? একেবারে সহজ জিনিস। আমি বলতে পেরেছি 1-এর চেয়ে কম এই জন্য যে আমরা জানি দুটো চাহিদা রেখার মধ্যে যেটা খাড়া এটার ইলাস্টিসিটি কম, আর যেটা তুলনামূলক ফ্ল্যাটার এটার ইলাস্টিসিটি বেশি। এই রেড কালারটা হচ্ছে সমপরাবৃত্তাকার হতে তুলনামূলক ফ্ল্যাটার, অতএব এটা ইলাস্টিসিটি সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে বেশি। আর গ্রিন কালারটা এই সমপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে তুলনামূলকভাবে কি খাড়া, অতএব গ্রিন কালারের স্থিতিস্থাপকতার মানটা কম হবে। যেহেতু সমপরাবৃত্তাকার চাহিদা রেখার প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতা 1, অতএব গ্রিন কালারের স্থিতিস্থাপকতার মানটা 1-এর কম হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সমপরাবৃত্তাকার চাহিদা রেখা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার মাধ্যমে কম্পেয়ার করে অন্যান্য চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান কত সেটা একটা আমরা অনুমান করতে পারি। আমরা যদি দেখি
কোনো চাহিদা রেখা স্বপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে তুলনামূলকভাবে ফ্ল্যাটার মানে এই রেড কালারের মতো হয়েছে, তাহলে আমরা বুঝবো এটার স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি, অর্থাৎ এটা স্থিতিস্থাপক দ্রব্যের চাহিদা নির্দেশ করে। আর যদি চাহিদা রেখার যদি স্বপরাবৃত্তাকার চাহিদা রেখা হতে এই গ্রিন কালারের মতো তুলনামূলকভাবে খাড়া হয়, তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর কম হবে এবং আমরা বুঝবো এইটা অস্থিতিস্থাপক দ্রব্যের চাহিদা নির্দেশ করে। কারণ স্থিতিস্থাপক দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি গ্রেটার দেন 1 হয়, আর অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে ইপিটা স্মলার দেন 1 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেকচার প্রায় শেষ। এখন দেখবে 4টা বক্স কি হয়েছে, এসেছে। কয়টা বক্স এসেছে? 4টা বক্স এসেছে। এই 4টা বক্স তো আমি আগেই বলেছি যে তোমরা এইটাতে যে কোনো একটা বক্সে ক্লিক করলে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে যাওয়া মানে কি, সমস্ত ক্লাসগুলো একসাথে পাওয়া। আর ওই যে এখানে ক্লিক করে যেটা লেখা আছে সেটা কিন্তু ক্লিক করলেই চ্যানেলে কিভাবে যাওয়া যাবে সেটা তোমরা বুঝতে পারবে। আর হচ্ছে অর্থনীতি কিছু সমস্যা এবং কিছু সমাধান, বাংলায় লিখবে অর্থনীতি কিছু সমস্যা কিছু সমাধান। এটা আবার গ্রুপ, পাশাপাশি আবার হচ্ছে পেজ। ঠিক আছে, তোমরা গ্রুপে রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করে নেব গ্রুপে, ঠিক আছে, অথবা পেজে কি করতে পারো, আসতে পারো। সেখানে বিভিন্ন তথ্যগুলো বা ভিডিওগুলো দেওয়া থাকে। ওকে, সেখানে তোমরা কি করতে পারো, যেতে পারো। আর এই যে মাইক্রো ইকোনমিক্স যেটা পড়াচ্ছি, আমারও কিন্তু মাইক্রো ইকোনমিক্সের একটি বই আছে। ঠিক আছে, মৌলিক বেস্টিক অর্থনীতি, অর্থনীতির সম্মান প্রথম বর্ষের জন্য। হ্যাঁ, অর্থনীতির সম্মান প্রথম বর্ষের জন্য। হ্যাঁ, বইটা যারা সিলেটে আছো তারা রাজা মেনশন থেকে এই মালঞ্চ লাইব্রেরি আছে, সামি লাইব্রেরি আছে, দোতলায় কালেকশন করে নিতে পারো। আর যারা সিলেটের বাইরে আছো তারা যেটা হচ্ছে যে সমস্ত লাইব্রেরি চেয়েছে তাদেরকে বই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তা না হলে যে আমার এখানে যে ডেসক্রিপশন আছে, যদি না চিনো অভিজ্ঞ কাউকে বলবে। ইউটিউবে কিন্তু একটা ডেসক্রিপশন থাকে ভিডিওর নিচে, ওখানে কিন্তু বইটা কিভাবে অনলাইনে পাওয়া যেতে পারে উল্লেখ আছে। রকমারি.com-এর দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে অ্যাড কার্ডে দিয়ে বইটা তুমি রকমারির মাধ্যমে নিতে পারো, অথবা একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে ঠিকানা দিলে তারা পাঠিয়ে দিতে পারে। তো সবাই ভালো থাকো। ক্লাসটা যদি ভালো লাগে একটু বন্ধু বান্ধবকে শেয়ার করবে, যাতে সবাই যাতে ক্লাসটা পায়। আবারও ভালো লাগবে, ক্লাস যত বেশি শিক্ষার্থী ক্লাস দেখবে ততই ক্লাস দিতে কি থাকবে, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই কি করছি, শেষ করছি।